আসসালামু আলাইকুম ভাই, আজকে তোমাদের সাথে আলোচনা করব পরাবৃত্ত নিয়ে। কনিক্সের আমরা একটা ভিডিও আপলোড করছিলাম, ওটাতে আমরা কনিকের বেসিক আলোচনা করছিলাম। আজকের ক্লাসটা বেসিকই থাকবে, তবে আজকের এই বেসিকটা হবে পরাবৃত্ত বা প্যারাবোলা নিয়ে। তো তাহলে আমরা শুরু করি। তো আমরা গত ক্লাসে তোমাদেরকে এই, দেখাইছিলাম কিভাবে পরাবৃত্ত উৎপাদন হবে। তো পরাবৃত্তটা আমরা দেখতে কেমন হবে মনে আছে কিনা তোমাদের? তা আমি আবার একটু বলে দিই, একটু সামারাইজ করি কিভাবে পরাবৃত্ত উৎপাদন হবে। তো এই দেখো, এটার নাম হলো কি পরাবৃত্ত। এটা কিভাবে উৎপন্ন হতো? তো এরকম একটা কোন আইসক্রিমের কথা আমি বলছিলাম তোমাদেরকে। তো এই কোন আইসক্রিম থেকে এই সরলরেখা সমান্তরাল না হলে এই সরলরেখা সমান্তরাল, যে কোনো একটা সরলরেখা সমান্তরাল করে যদি আমি কাটি, তাহলে এখানে এইরকম একটা শেপের কি উৎপাদন হবে, একটা শেপ উৎপাদন হবে। এটার নামই হলো কি পরাবৃত্ত। তাহলে আমরা বুঝতেছি পরাবৃত্ত কিভাবে উৎপাদন হবে। তো এখন আসি আমরা পরাবৃত্ত নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ অনেকগুলো কথাবার্তা বলবো। দেখো পরাবৃত্ত কি কি ধরনের কি 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 রকম হতে পারে, একটু বাইরের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। দেখো পরাবৃত্ত অনেকভাবে হতে পারে। তো পরাবৃত্ত এক কথা হলো আমার শেপ থাকতে হবে এইরকম, মানে এরকম হাক একদিকে হাক করে থাকবে। কথা বুঝতেছো তো? এবার এটা যেভাবে হোক, তবে শেপটা কোয়ালিটি থাকতে হবে এইরকম। যেমন ধরো এরকম হতে পারে পরাবৃত্ত, আবার তোমার এই এরকম হতে পারে। আমি চিত্র এত সুন্দর রাখতে পারি না, তারপরে বুঝে নিবে। এরপরে হতে পারে পরাবৃত্তটা দেখতে এমন হতে পারে, এই তোমরা এরকম পরাবৃত্ত হতে পারে। ঠিক আছে কথাটা? পরাবৃত্ত এই শেপের হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম চার ধরনের, মানে এক কথা হলো শেপ থাকতে হবে এরকম। এইভাবে এরকম একটা একদিকে হাক করে থাকবে। এবার এরকম হতে পারে, এরকম, এই চার ভাবে যে কোনো একভাবে হতে পারে। তোমরা এই চিত্রটা দেখছিলা কখন? দেখবা যে তামিল মুভির মধ্যে বা হিন্দি মুভির মধ্যে যখন দেখবা নায়ক অসুস্থ হয়ে যায়, নায়ক অনেক বড় বিপদে পড়ে যায়, তখন নায়িকা আসে, এরপরে এরকম একটা লুক লাইক এই টাইপের একটা এটা সামনে আসে দাঁড়ায় মন্দিরের মধ্যে, আইসে তখন মাথা রক্ত এখানে দেখা যাচ্ছে যে ফ্লোরের মধ্যে দেয়, মাথা ফাটায়। তখন দেখি যে কি করে, কান্নাকাটি শুরু করে দেয়। এরপরে দেখা যাচ্ছে যে ওদের ঈশ্বরের কাছে দেখা যায়, মানে ঈশ্বর বলতে ওরা যা পূজা করে, যে যার মন এই যে কি বলে এটাকে, দেবী বা দেব যাই বলি, তো ওদের সামনে দেখি হাত পাতে, এটা সেটা করে, তখন দেখবে এরকম একটা চিহ্ন থাকে, এই একটা চিহ্ন থাকে, তখন দেখা যাচ্ছে এরকম। ঠিক আছে? তো আমরা এখন তো এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আলোচনাটা থাকবে এই টাইপ গুলো নিয়ে। তো নায়িকা কিভাবে নায়ককে বাঁচায় সেটা আমরা জানবো, আর আমরা কিভাবে এটা থেকে আমাদের সমস্যা সমাধান করতে পারি সেটাও এখন জানবো আস্তে আস্তে। তো আমরা এখন, তো নরমালি আমরা এখন যেটা জানবো, আমি এগুলো মুছে ফেলি। তার মানে আমাদের পরাবৃত্ত দেখতে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, চার প্রকারের, চার রকমের যে কোনো একটা হতে পারে। তুমি একটু পরেই বুঝবা কখন তুমি কোন সমীকরণ ইউজ করবা, একটু পরেই বুঝবা। এখন শুধু একটু দেখো। দেখো আমরা শুরুতে শিখবো যে মূল বিন্দুগামী পরাবৃত্ত। মূল বিন্দুগামী পরাবৃত্ত বা একটা, আমরা এখন প্রথম যেটা শিখবো সেটা হলো মূল বিন্দুগামী পরাবৃত্তের জন্য মূল বিন্দুগামী পরাবৃত্ত, বা আমরা এটাকে লিখতে পারি আগে আমরা তাহলে মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণটা লিখি। হ্যাঁ, মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ, একটা সমীকরণ লিখি, y স্কয়ার ইকুয়াল টু 4ax। এটা হলো মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ, বা এটাকে আমরা বড় হাতেরও লিখতে পারি, y স্কয়ার ইকুয়াল টু 4ax। যার ইচ্ছা যেরকম লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন আসি, দেখো এখানে আমাদের কাছে কিভাবে বুঝবো কোনটার জন্য কোন ধরনের চিত্র হবে। যেই চলকের পাওয়ার 1 পরাবৃত্তটা ওই দিকে হাঁ করবে। আমি আবার বলি, একটু লিখে দিই। এখানে আমার এখানে চলক থাকবে দুইটা। চলক বলতে এখানে এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াই থাকবে, এই এক্স এবং ওয়াই। তাহলে এখানে চলক এবং এক্স এবং ওয়াই এর মধ্যে যার যে চলকের পাওয়ার কত 1, তার দিকে পরাবৃত্তটা হাঁ করবে। তাহলে আমরা লিখি যে চলকের, যে চলকের পাওয়ার 1 পরাবৃত্ত ওই অক্ষ বরাবর হা করবে। হ্যাঁ, হা, হা করবে। আমরা এটাকে এই হা লিখি। হ্যাঁ, হা করবে, এই হা। হ্যাঁ, হা বলতে বুঝলা তো? হা করবে, হা।
তোমরা যেটা হা করো সেই হা। তাহলে দেখো এখানে y এর পাওয়ার কত 2, এখানে x এর পাওয়ার কত 1, তাহলে কার কোন চলকের পাওয়ার 1, x এর চলকের পাওয়ার 1, তাহলে এটা হা করবে কোন দিকে, x অক্ষ বরাবর। কোন দিকে, x অক্ষ বরাবর। যেমন y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে আমার চিত্রটা কি রকম হবে, প্রথম কথা হলো মূল বিন্দুগামী, মানে মূল বিন্দু দিয়ে যেতে হবে পরাবৃত্তটা। তো দেখো এই যে পরাবৃত্তটাকে আমি এই যে মূল বিন্দু দিয়ে চিত্রটা আঁকলাম, ঠিক আছে। এই তো এখন আসি দেখো গেল কি করব, এখন আমরা কোন দিকে হা করালাম, x অক্ষ বরাবর। কেন, কারণ x এর চলকের পাওয়ার কত 1। তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই a তো চলক না, এখানে আসলে a ধ্রুবক হিসেবে কাজ করবে। তো এখানে চলক বলতে আমরা বুঝবো x এবং y কে x চলক বুঝবো। তো এখন এদের মধ্যে আমি বলছিলাম যার পাওয়ার 1 সে ওই দিকে হাক করবে, তাহলে এখানে x এর পাওয়ার 1, তাহলে x এর দিকে হাক করবে। এই হলো হিসাব, বুঝা গেল কেন এভাবে লিখলাম। ওকে, এখন আসি দেখো, যদি তোমাদের কাছে যদি এরকম থাকতো ভাই x স্কয়ার ইকুয়াল টু 4ay বা x স্কয়ার ইকুয়াল টু 4 বড় হাতে লিখতে পারো, সমস্যা নেই। তো তাহলে কোন দিকে হাক করবে, কার চলকের পাওয়ার 1, y এর চলকের পাওয়ার 1, তাহলে এটা y দিকে হাক করবে, এই যে উপরের দিকে হাক করবে। কথা কি ক্লিয়ার হলো? ওকে, তাহলে এবার আসি আমরা এখানে অনেকগুলা জিনিস আমি একটু একটু করে বলবো ভাই, খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার, খুবই ইজি। পরাবৃত্তের প্যাডের ভিতরে, মানে পরাবৃত্তের প্যাডের ভিতরে থাকবে উপকেন্দ্র, মানে পরাবৃত্ত যেদিকে থাকবে, দেখো এই হলো পরাবৃত্ত, এই পরাবৃত্ত, তার প্যাডের ভিতর বলতে কি এটা তার প্যাড। তো প্যাডের ভিতরে বসে কি, প্যাডের ভিতরে বসে উপকেন্দ্র। তাহলে এই প্যাডের ভিতরে এখানে বসালাম, এটাকে এস দিলাম, এটা নাম হলো উপকেন্দ্র। আগে আমরা এগুলোর নাম শিখতে হবে, এরপরে বাকি ম্যাথ শিখবো। তাহলে পরাবৃত্তের প্যাডের ভিতরে দিয়ে বসে তার নাম কি, উপকেন্দ্র। এরপরে আসি পরাবৃত্তের ফিটের মাঝখানে, মানে ফিটের মধ্যে যেটা থাকবে ওটার নাম হলো শীর্ষবিন্দু। তাহলে এইটাকে ধরো পরাবৃত্তের ফিট, তাহলে এটার নাম কি, এটার নাম হলো শীর্ষবিন্দু। আচ্ছা আমি এটাকে একটু এদিকে লিখি, পরাবৃত্তের ফিটের মধ্যে যে থাকবে তার নাম কি, তার নাম হলো, এখানে লিখি, হ্যাঁ, তার নাম হলো শীর্ষবিন্দু। এটার নাম শীর্ষবিন্দু। এরপরে আসি, এই যে এটা হলো x অক্ষ, এটা হলো x অক্ষ, আর এটা হলো y অক্ষ। এটা সমান্তরাল একটা সরল রেখা থাকবে, এটার নাম হলো নিয়ামক রেখা। এটার নাম কি রেখা, এটার নাম হলো নিয়ামক রেখা। এই যে এখানে একটা পয়েন্ট আছে, এটার নাম হলো নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু। আগে কিন্তু এগুলো তোমাকে বুঝতে হবে কোনটার নাম কি। আর পরাবৃত্তের প্যাডের মাঝখান দিয়ে যে সরলরেখা চলে যাবে তার নাম হলো অক্ষরেখা। তো প্যাডের মাঝখান দিয়ে গেছে কি, এই সরলরেখাটা চলে গেছে না, এই যে দেখো এটার নাম হলো কি, অক্ষরেখা। এগুলো বুঝতে হবে কিন্তু তোমাকে। তাহলে দেখো এই হলো পরাবৃত্ত। কেন এদিকে হা করালাম, কারণ x এর পাওয়ার কত 1, x এর যার যে চলকের পাওয়ার 1 হবে সে ওইদিকে হা করবে। তো এখানে x চলকের পাওয়ার 1, এইখানে সে ওইদিকে হা করছে, x অক্ষ বরাবর হা করছে। এখন আসি আমি কি করলাম, আমি বলছিলাম পরাবৃত্তের প্যাডের ভিতরে যে বিন্দু বসে তার নাম হলো উপকেন্দ্র, এই যেটা নাম হলো উপকেন্দ্র। পরাবৃত্তের পিঠের মধ্যে যে বসে তার নাম হলো শীর্ষবিন্দু, এই যে এটা নাম হলো শীর্ষবিন্দু, এইটা নাম হলো শীর্ষবিন্দু। এরপরে আসি, এই যে শীর্ষবিন্দুর পরবর্তী একটা সরলরেখা আঁকবো, এটার নাম হয়ে যাবে নিয়ামক রেখা। এটার নাম কি রেখা, নিয়ামক রেখা, এই নিয়ামক রেখা। এই x অক্ষ এবং y অক্ষের মধ্যে এই যে x অক্ষের মধ্যে নিয়ামক রেখা যে বিন্দুটা ছেদ করছে এটা নাম হলো নিয়ামকের পাদবিন্দু, মনে থাকবে তো। আর এই যে পরাবৃত্তের প্যাডের মাঝখান দিয়ে যে সরলরেখা চলে গেছে ওটার নাম হয়ে যাবে কি, ওটার নাম হয়ে যাবে অক্ষরেখা। তাহলে আমি যে বোর্ডের মধ্যে বাইরে তোমার বোর্ডের মধ্যে যে নামগুলা দিলাম, তোমাকে আগে সবার আগে এই নামগুলা বুঝতে হবে বা মুখস্থ করতে হবে যে কোনটার নাম কি, তোমাকে দেখে বুঝতে হবে কোনটার নাম কি, মনে থাকবে তো। তাহলে এটা হলো নিয়ামক রেখা, এটা হলো তোমার এই শীর্ষবিন্দু, এটা হলো উপকেন্দ্র, আর এটা নাম হলো অক্ষরেখা, আর এরকম নামগুলো। ঠিক আছে, আশা করি তোমরা নামগুলো বুঝলা কোনটার নাম কি হতে পারে। এবার আসি আমরা এটা নিয়ে সমাধান করব, মুছে ফেলি এটা। দেখো আস্তে আস্তে আমি কিন্তু আবারও বলি ভাই, পরাবৃত্তটা খুবই ইজি। পুরো ক্লাসটা আজকের বাইরের পুরো ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে দেখো, দেখবা ফানি, পরাবৃত্ত ইজ টু ফানি। এবার আসি আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা ম্যাথ, আমরা এখন y স্কয়ার ইকুয়াল টু 4ax এর জন্য ম্যাথ সমাধান করব। তো y স্কয়ার ইকুয়াল টু 4x জন্য তাহলে আমার চিত্রটা কেমন হবে, আমার চিত্রটা হবে এই রকম। ঠিক আছে, ওকে। তো এর আগে আমি তোমাদেরকে কিছু সরল রেখার বেসিক কথাবার্তা বলবো। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ,
ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ। এগুলো কি হতে পারে ভাই এখন তোমাদের একটু বলি শুনো। আমি তোমাদেরকে সরলরেখা অধ্যায়ের মধ্যে পড়াইছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না, আমি পড়াইছিলাম। এটা হলো এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস, মনে করো এখানে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম। তো এখন আসি যদি আমি বলি ধরো এ বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দু স্থানাঙ্ক কি হবে? এটা কোন অক্ষ? ওয়াই অক্ষ না? ওয়াই অক্ষে কার মান 0? ওয়াই অক্ষে ভুজের মান 0। কার মান 0? ওয়াই অক্ষে ভুজের মান 0। তো ভুজের মান 0, মনে করো এখান থেকে এটা দূরত্ব হলো মনে করো বি, তাহলে এটা হবে কত? 0, বি। মনে করো আমি তোমার বললাম এখানে মান কত, ধরো এখান থেকে এতটুকু গেলাম, এখান থেকে এতটুকুর মান মনে করো 5, কত? 5, এটা কথার কথা বললাম 5। আর এখান থেকে এটার মান কি হবে? এটা তো অলওয়েজ বি হবে, কারণ এখান থেকে একটা দূরত্ব যায়, এই জায়গাটা থেকে একটা দূরত্ব আই তো, তাহলে এটা কত হবে? 5, বি। আচ্ছা আমি যদি ধরো এখানে বিন্দুর মান ধরো বললাম এখান থেকে এটা হলো 7, এখান থেকে এটা মান মনে করো 7, তো আমি যদি বলি এ বিন্দু স্থানাঙ্ক কত হবে, তুমি কি বলবা? ভাই এখান থেকে এটা আপনি 7 বলছেন, এই 7 আর এখান থেকে একটা দূরত্ব আমি শুরু থেকে তো বি বলছি, তাহলে বি। তার মানে তুমি দেখো অলওয়েজ এই এইখান থেকে এক্স অক্ষ থেকে এই প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবক না? ধ্রুবক। মানে হলো এখান থেকে দেখো এখান থেকে এটা কার মান? ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান, ওয়াই সমান ওয়াই এর মান, মানে এখান থেকে এটা কিন্তু কোটির মান, আর এই ফার্স্ট হলো ভুজ, এটা হলো কোটি। দেখো বারবার বি বসে মানে কি? বারবার ধ্রুবক বসতেছে না? বারবার কি বসে? বি বসে মানে কি? বারবার ধ্রুবক বসতেছে, আর ধ্রুবকের মান কত? বি। আমি এখানে ধরলাম কি? বি। তাহলে আমরা বুঝতেছি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ ওয়াই সমান বি। এটা এভাবে মনে রাখবা, একটু বেড়ে নাও। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা বলবে ওয়াই এর মান, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা বলবে এক্স এর মান। আমি আবার বলি, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা বলবে ওয়াই এর মান, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা বলবে এক্স এর মান। তো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা বলছে ওয়াই এর মান, তো ওয়াই সমান কি কত? বি। এখন দেখো এই যে আমি যে সমান্তরাল সরল রেখাটা আঁকলাম, এটা কিন্তু ওয়াই এর পজিটিভ দিকে, ওয়াই এর কোন দিকে? পজিটিভ দিকে। যদি এমন হতো যে মনে করো আমি এই পাশে একটু আঁকি, হ্যাঁ, মনে করো আমার সরলরেখাটা এই হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ, সমান্তরাল সরলরেখাটা মনে করো নিচে আছে, কই আছে? নিচে। দেখো ওয়াই এর উপরের অংশ পজিটিভ ও নিচের অংশ নেগেটিভ, তো এখন আমি সমান্তরাল সরলরেখাটা আঁকলাম কই? সরলরেখাটা আঁকলাম কই? সমান্তরাল সরলরেখাটা নিচে। তাহলে আমি বললাম যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হলে ওয়াই এর মান, হ্যাঁ ওয়াই বসালাম, বাট এখন দেখো তো ভাই তোমার এখন এটা করেছে ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে আছে না, তাহলে বসাবো ওয়াই ইকুয়াল টু মাইনাস বি, আর এখানে বসাবো ওয়াই ইকুয়াল টু প্লাস বি। মানে এক্স অক্ষের সমান্তরাল আছে, এক্স অক্ষের সমান্তরাল যদি উপরে বসে তাহলে ওয়াই এর মান পজিটিভ, যদি নিচে বসে ওয়াই এর মান নেগেটিভ। আশা করি ক্লিয়ার। তাহলে এইভাবে মনে রাখবো ভাই, যেভাবে বলছে সেভাবে মনে রাখবো। কিভাবে? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বললে ওয়াই এর মান, এখন সেটা যদি ওয়াই এর উপর সাইডে বসে, এক্স অক্ষের উপর সাইডে বসে মানে ওয়াই এর পজিটিভ দিকে থাকে, তাহলে ওয়াই এর মান পজিটিভ বসাবো, যদি নেগেটিভ সাইডে বসে তাহলে ওয়াই এর মান নেগেটিভ বসাবো। এটা হলো আমার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। মুখস্থ রাখবা ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু মাইনাস বি। আশা করি এই কথাগুলো সম্পূর্ণ ক্লিয়ার। এবার আসি আমরা শিখবো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এখন আমরা কি শিখবো? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হতে পারে, একটু মনোযোগ দিবা। এই হলো আমার এক্স অক্ষ, এক্স অক্ষ, আর এটা হলো আমার কোন অক্ষ? ওয়াই অক্ষ। তো আমি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকলাম। তো আমরা জানি ওয়াই অক্ষে কার মান জানো? 0, ওয়াই অক্ষে ভুজের মান 0। ওয়াই অক্ষে কার মান 0, ওয়াই অক্ষে ভুজের মান 0। তাহলে এইটা হলো ওয়াই অক্ষ, এখানে ভুজের মান 0। তার মানে দেখো ওয়াই অক্ষে ওয়াই অক্ষে কার মান 0, ওয়াই অক্ষে ভুজের মান 0। আর এটা কোন অক্ষ? এক্স অক্ষ না? তো এক্স অক্ষে কার মান 0, এক্স অক্ষে কোটির মান 0। একটু লিখে রাখি এই পাশে, একটু লিখে রাখি। এক্স অক্ষে, এক্স অক্ষে কোটি বা ওয়াই সমান 0, ওয়াই অক্ষে ভুজ বা এক্স ইকুয়াল টু কত? 0। মুখস্থ রাখতে হবে। এখন দেখো এই এটা হলো এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ, এক্স অক্ষে কার মান 0, তাহলে এক্স অক্ষে কোটির মান 0।
তাহলে এখান থেকে এটা বিন্দু, এটা দূরত্ব ধরলাম a, তাহলে a বিন্দু স্থানাঙ্ক কত হবে a, 0। মনে করো আমি এই দুই ঘর গেলাম, এখানে মনে করো, বা আমি ধরো এখান থেকে দুই ঘর গেলাম, মনে করো এখান থেকে এতটুকু মান হলো 2, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? ভাই আমি কি বুঝ কি পরিবর্তন করছি? না, পরিবর্তন করি নাই। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে a, 2। মনে করো আমি এখানে আসলাম, 5 ঘর আসলাম, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে a, 5। a, 5 বুঝতেছো কথাগুলো? a, 5। তার মানে তুমি কি দেখতেছো, x অক্ষের সমান্তরাল হলে, y অক্ষের সমান্তরাল হলে কার মান পরিবর্তন হয় না? ভুজের মান পরিবর্তন হয় না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আর এখানে দেখো অলওয়েজ কার মান ধ্রুবক থাকতেছে? ভুজ ধ্রুবক থাকতেছে না, মানে x এর মান অলওয়েজ কি থাকতেছে? ধ্রুবক থাকতেছে। কারণ দেখো এখানেও a, এখানেও a, এখানেও a। তার মানে আমরা বুঝতেছি y অক্ষের সমান্তরাল সরলরেখা যখনই আমি বলতেছি, আমি দেখতেছি বারবার এখানে ভুজের মান ধ্রুবক, মানে x এর মান কি? ধ্রুবক। তাহলে আমি কি বলতেছি, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে y অক্ষের সমান্তরাল দেখো এখানে বারবার মান কত আসতেছে? a, a, a। তাহলে x কি? a। মনে থাকবে তো? তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা বললে কার মান? y অক্ষের সমান্তরাল সরলরেখা বললে ভুজের মান। এবার দেখবো এটা যদি x এর পজিটিভ দিকে থাকে, তাহলে x সমান a। যদি এটা এমন হতো, মনে করো এভাবে আছে, এদিকে আছে, তাহলে প্রথম কথা তুমি y অক্ষের সমান্তরাল, তাহলে x লিখে ফেলবো। এবার দেখবো এটা কি x এর পজিটিভ দিক না নেগেটিভ দিক? এটা কোন দিকে? নেগেটিভ দিকে, তাহলে x -a। আশা করি ভাইয়ের কথাগুলো ক্লিয়ার হলো তোমাদের। আমি আবার বলি, x অক্ষের সমান্তরাল সরলরেখা বললে y এর মান, y অক্ষের সমান্তরাল সরলরেখা বললে x এর মান, সরলরেখার সমীকরণ। এবার যখন y অক্ষের সমান্তরাল সরলরেখা বলবে, ঠিক আছে আমি x বসালাম, এবার দেখবো আমার সমান্তরাল সরলরেখাটা কি x অক্ষের পজিটিভ দিকে না x অক্ষের নেগেটিভ দিকে? যদি x অক্ষের পজিটিভ দিকে থাকে তাহলে আমি বলবো x a। যদি x অক্ষের নেগেটিভ দিকে থাকে তাহলে আমি বলবো x -a। কথা ক্লিয়ার হলো তো? ওকে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি পড়াচ্ছেন কোনিক্স, সেকেন্ড পার্ট পড়াচ্ছেন, তো আপনি চলে গেলেন সেই সরল রেখা স্ট্রেট লাইনের মধ্যে, কেন গেলেন এখন বুঝবেন। এবার শুনো, তাহলে আমি আমার এই কথাগুলো বলে ফেললাম। আরেকটা কথা কি মনে রাখবো, যদি বলো আচ্ছা আমি তোমাদের প্রশ্ন করলাম x অক্ষের সমীকরণ কি হবে? x অক্ষের যার মান 0 সেটা হবে তার সমীকরণ, y অক্ষের যার মান 0 সেটা হবে তার সমীকরণ। যেমন আমি যদি বলি x অক্ষের সমীকরণ কি হবে, x অক্ষের সমীকরণ, তো x অক্ষে কার মান 0? x অক্ষে কোটির মান 0, তাহলে x অক্ষের সমীকরণ হবে y 0। x অক্ষের সমীকরণ, তো x অক্ষের সমীকরণ, x অক্ষে যার মান 0 সেটা হবে তার সমীকরণ, তাহলে x অক্ষের সমীকরণ y 0। যদি বলি y অক্ষের সমীকরণ কি হবে, y অক্ষে কার মান 0? ভুজের মান 0, তো y অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ হবে x 0। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই, এগুলো কিন্তু তোমাকে সম্পূর্ণ কথাগুলো ব্রেনে রাখতে হবে, মাথায় রাখতে হবে কথাগুলো। আচ্ছা এবার আসি, তাহলে এবার আমি আমাদের পরাবৃত্তে চলে আসবো। আমি আমার পরাবৃত্ত পড়ার জন্য যা যা কথা দরকার আমি সব বলে ফেলছি, তো এবার আমি আস্তে আস্তে আমার পড়াগুলো শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এবার আসি, কথায় আসি। তো এটা x প্রাইম ছিল, এটা y অক্ষ ছিল, ঠিক আছে। তো এটা ছিল শীর্ষবিন্দু আর এটা ছিল উপকেন্দ্র, আর এই পাশে একটা ধরছিলাম কি নিয়ামক রেখা। মাথায় রাখতে হবে এখান থেকে উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্রকে আমরা s দ্বারা প্রকাশ করি। এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব তাই হতে হবে। আবার বলি, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের উপকেন্দ্রের দূরত্ব যা হবে, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব তাই হতে হবে। তুমি যদি এটাকে a ধরো, এটাকে a ধরতে হবে। কথা কি ক্লিয়ার? ওকে। এটা কি শীর্ষবিন্দু না? শীর্ষবিন্দু, এটা কোন বিন্দু? শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু কি x অক্ষ এবং y অক্ষের জায়গাটার মধ্যে, মানে মূল বিন্দু না? তাহলে এবার দেখো 1 নম্বরে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি হবে? এটা x অক্ষ এবং y অক্ষের ছেদবিন্দু, মানে মূল বিন্দু, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক 0,0। কথা মনে থাকবে তো? ওকে। এবার 2 নম্বর পয়েন্টে আসি। এটা কি উপকেন্দ্র? ভাই আমি তোমাকে একটু আগে শিখালাম x অক্ষে কার মান 0? কোটির মান 0, মানে y এর মান 0, তাহলে x অক্ষে y এর মান 0, বাট এখান থেকে x এর মান কত? a। তাহলে আমরা লিখব উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক।
কি বসাবো, a, 0। এবার এটা কি ভাই, নিয়ামকের পাদবিন্দু না ভাই? একটা কথা অলওয়েজ মাথায় রাখবো, দূরত্ব কখনো নেগেটিভ হবে না, কিন্তু স্থানাঙ্ক নেগেটিভ হবে। এটা হলো এক্স এর নেগেটিভ সাইড, এটা দূরত্ব, আমি এ দ্বারা দূরত্ব বোঝাচ্ছি বিধে শুধু এ লিখছি, কিন্তু আমি স্থানাঙ্ক লিখতে গেলে অবশ্যই আমাকে নেগেটিভ বসাতে হবে, কারণ এটা কি নেগেটিভ সাইডে না। তবে আবার বলি, দূরত্ব নেগেটিভ হবে না, দূরত্ব একক বসাবো। মনে করো নেগেটিভ সাইডে আছে, তাহলে আমি দূরত্ব বলবো, মনে করো নেগেটিভ সাইডে 5 গজ, তাহলে আমি দূরত্ব বলবো 5 একক। বাট স্থানাঙ্ক বলতে গেলে বলতে হবে -5। দূরত্ব বলতে গেলে অনলি পজিটিভ, মানে একক বলবো, 5 একক, 10 একক, 15 একক। কিন্তু স্থানাঙ্ক বলতে গেলে নেগেটিভ সাইডে থাকলে -5, -10, -15। বুঝতেছো কথাগুলো? তাহলে আমরা নিয়ে এই যে এটা নাম হলো নিয়ামকের পাদবিন্দু। তাহলে আমরা 3 নম্বর লিখবো নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক। নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক। তো নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক কি হবে, -a, 0। আশা করি ক্লিয়ার। এই যে নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক কি হবে, -a, 0। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক -a, 0। এটা স্থানাঙ্ক হবে a, 0। এই বিন্দু স্থানাঙ্ক কত, 0, 0। আচ্ছা, আমি এগুলা একটু মানে আমি এই পাশে লিখবো, খুব মনোযোগ দিবে ভাই, না বুঝলে আমাকে আবার বলো, আমি আবার বোঝাবো, কোনো প্যারা নাই। এবার আসে 3 নম্বরে, আসি 4 নম্বরে। আমি তোমাদের কি বলছিলাম, পরাবৃত্তের প্যাডের ভিতর দিয়ে যে হেঁটে 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 চলে যাবে তার নামে কি, অক্ষরেখা। তাহলে পরাবৃত্তের প্যাডের ভিতর দিয়ে কে গেছে, এই সোনামণিটা গেছে না, তাহলে এটাই তো অক্ষরেখা। তো এটা কোন অক্ষ, এক্স অক্ষ। তো পরাবৃত্তের অক্ষরেখা মানে এই স্টেপের পরাবৃত্তের অক্ষরেখা মানে হলো এক্স অক্ষের সমীকরণ। কারণ তোমাকে বলছে পরাবৃত্তের অক্ষরেখা সমীকরণ বের করার জন্য, হ্যাঁ আমি বের করব। আর এই অক্ষরেখাটাই কি, এক্স অক্ষ না? তাহলে এবার লিখবো পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ। তো পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণটা কোন অক্ষ, এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে কার মান 0, ওয়াই এর মান 0, ওয়াই সমান 0। আশা করি 4টা টপিকস তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসি আমরা শিখবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ভাই উপকেন্দ্রিক লম্ব কি, উপকেন্দ্রের মধ্য দিয়ে, উপকেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখার নাম হলো উপকেন্দ্রিক লম্ব। এই যে উপকেন্দ্র, এটা না, এই উপকেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখার এটার নাম হলো উপকেন্দ্রিক লম্ব। মনে থাকবে কিনা? তাহলে এখন বলবো আমাকে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করব। তাহলে এবার আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এবার দেখো, এই উপকেন্দ্র এটা নাম হলো উপকেন্দ্র, ঠিক আছে? এটা কার সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল না? তো এই যে ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে উপকেন্দ্র, একটু 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 মনোযোগ দাও। এই যে উপকেন্দ্র, এটা নাম হলো উপকেন্দ্র, এই উপকেন্দ্রের ফুরাট, এটা নাম হলো উপকেন্দ্র। তো উপকেন্দ্র কার সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল কিনা? হ্যাঁ, ওয়াই অক্ষের সমান্তরাল। এবার ওয়াই অক্ষের সমান্তরাল কার মান, এক্স এর মান, লিখলাম এক্স। এবার আমার তাকাতে হবে এটা কি, এক্স এর কি পজিটিভ সাইডে না নেগেটিভ সাইডে? এক্স এর কোন সাইডে, বলো বলো বলো, এক্স এর কোন সাইডে, পজিটিভ সাইডে। তাহলে এক্স ইকুয়াল টু এ। এটা কিভাবে লেখা যায়, আর একটু লাইন যদি বাড়াইতে চাই তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তুমি এক্স ইকুয়াল টু এ লিখলো চলবে। আর তুমি যদি বলো না ভাই আমার এবার এই চেহারাটা আমার তার ভালো লাগে না, আমাকে আরেকটু ডঙ্গের রূপ ভালো লাগতেছে, তো তুমি একটু ডঙ্গের রূপ নিয়ে আসো, এটাকে ভাষা নিয়ে আসো, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এবার আসি 6 নম্বর। এবার শিখবো নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা কোনটা বলো তো, বলো তো, এই যে এটাই তো নিয়ামক রেখা। তাহলে এটা কার সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল কার মান, এক্স এর মান। এবার এক্স এর কি পজিটিভ সাইড না নেগেটিভ সাইড, নেগেটিভ সাইড। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এবার লিখবো নিয়ামক রেখার সমীকরণ। এক্স ইকুয়াল টু মাইনাস এ। বা এটাকে একটু একটু ঢঙ্গের রূপ দিই, হ্যাঁ, কারণ সবাই তো ঢং দেখতে পছন্দ করে নাকি, তো ঢঙ্গের রূপ দিয়ে দিলাম এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এটা হলো নিয়ামক রেখার সমীকরণ। ভাই আমি যে তোমাদেরকে স্টেপ গুলো বলতেছি বুঝতেছো তো নাকি? কয়টা বললাম, 1 2 3 4 5 6। আমি একটু আবার সামারাইজ করে এই 6টা, এরপর বাকিটা আবার আসতেছি। এটা একটা শীর্ষবিন্দু, এটা হলো মূল বিন্দু। মূলত এই শীর্ষবিন্দুটা মূলত মূল বিন্দু।
মানে x অক্ষ এবং y অক্ষ এখানে সেট করছে, এটা এখানে কি মূলবিন্দু। তো আমরা জানি মূলবিন্দু স্থানাঙ্ক কত 0,0, আর এখানে এটা নাম হলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0,0। এরপর আমি বলছিলাম এখান থেকে এই শীর্ষবিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্ব যা হবে শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব তাই হবে। তাহলে এখান থেকে একটা দূরত্ব যদি a ধরি, এটা থেকে এটা দূরত্ব a হবে, মনোমত থাকবে তো। এবার আসি আমি কি করব, এই যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তো এখান থেকে এটার মান হলো ভুজের মান a, আর আমরা জানি x অক্ষের মধ্যে কোটির মান 0 মানে a,0, উপকেন্দ্র স্থানাঙ্ক a,0। এবার আসি এটার মান, এটা হলো নিয়ামকের পাদবিন্দু, তো এটা হলো x অক্ষের, x অক্ষের মধ্যে কার মান 0, x অক্ষের মধ্যে কোটির মান 0, বাট এখান থেকে একটা দূরত্ব a বলছিলাম, কিন্তু স্থানাঙ্ক নেগেটিভ বসবে না, স্থানাঙ্ক বসবে কি যখন যেরকম থাকবে তখন তাই, যদি পজিটিভ দিকে থাকলে পজিটিভ, নেগেটিভ দিকে থাকলে নেগেটিভ, তো এটা নেগেটিভ সাইডে আছে, এই কারণে -a,0, কারণ x অক্ষের মধ্যে কোটির মান 0। এরপর আমি বলছিলাম পরাবৃত্তের প্যাডের ভিতর দিয়ে আস্তে 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 করে যে হেঁটে যাবে তার নাম হবে অক্ষরেখা। তাহলে এই যে পরাবৃত্তের প্যাডের ভিতর দিয়ে হাঁটছে কে, এই সোনামণিটা হাঁটছে, এই যে আমি জানি এটা কোন অক্ষ, এটা x অক্ষ, x অক্ষে কোটির মান 0, লিখলাম পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ y = 0। এরপরে আসে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে উপকেন্দ্রিক লম্ব, এটা উপকেন্দ্রিক লম্ব, এটা তো এটা কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, তো y অক্ষের সমান্তরাল কার মান, x এর মান, এই x সমান, এবার দেখবো x এর কোন দিকে আছে, পজিটিভ দিকে আছে, x = a, এইটা পাশে গেলে x - a = 0। এরপর আসি এটা হলো নিয়ামক রেখা, কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, কোন সাইডে আছে, নেগেটিভ সাইডে আছে, তো x = - x + a = 0। এবার আমরা শিখবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বোঝার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি। আমি তোমাদেরকে গত ক্লাসে আমি যা শিখালাম, একটা শিখালাম এভাবে SP/PM = E শিখালাম, মনে আছে কিনা? যদি মনে না থাকে ভিডিওটা আবার দেখে আসবে। ওইখানে আমরা এটাও শিখালাম আমি পরাবৃত্তের জন্য E এর মান কত, পরাবৃত্তের জন্য E এর মান 1, মনে আছে তো? এখন আসি দেখো আমরা আবার এই বিষয়গুলো একটু আলোচনা করব। এখন আমরা শিখবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি একটু চিত্রটা মুছে ফেলি, আবার চিত্র আঁকবো, হ্যাঁ, প্রয়োজনের সাপেক্ষে আবার মুছে ফেললাম। দেখো এই ছিল আমার চিত্র। এখন মনে করো, তো এখান থেকে মনে করো আমি এখন উপকেন্দ্র, এই যে এটা মনে করো উপকেন্দ্র, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা মনে করো, এটাকে আমি ধরলাম এই s, মনে করো এটাকে ধরলাম ফি, এটাকে ধরলাম ফি', আর এটাকে মনে করো m ধরলাম, ঠিক আছে, আর এটাকে ধরলাম s। তো আমরা জানি SP/PM সমান কি জানি, E জানি, SP/PM সমান কি জানি, E জানি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই এর মান আমরা জানি পরাবৃত্তের বেলায় এর মান কত হয়, 1 হয়, তাহলে SP = PM। এখন আমার উদ্দেশ্য মূলত কি জানো, উদ্দেশ্য মূলত আমার এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে এখানে ফি' দরকার, কার মান দরকার, ফি', উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যদি তোমার কাছে মনে হতে পারে ভাই যে PM এর মানটা বড়, SP এর মানটা ছোট, না, আসলে চিত্রটা এমন ভাবে হবে যে SP এর দূরত্ব যা হবে PM এর দূরত্ব তাই হবে। তো ধরে নাও SP = PM, মানে ম্যাথ আমি এখন হয়তো আমার চিত্রটা আমি ওইভাবে অ্যাকুরেট আঁকতেছি না, বাট মাথা রাখতে হবে এখান থেকে S থেকে P এর দূরত্ব যা হবে, P থেকে M এর দূরত্ব তাই হবে। এবার আসি দেখো, এখানে আমি এটাকে আচ্ছা, এবার আমি এটাকে ধরো নাম দিলাম Z দিলাম, Z। তো তুমি না জানো এখান থেকে একটা দূরত্ব A, এখান থেকে একটা দূরত্ব কি A, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে এরা কি পরস্পর বিপরীত বাহু না, পরস্পর কি বাহু, বিপরীত বাহু। তাহলে আমি এই PM এর পরিবর্তে কাকে বসাতে পারি, ZS বসাতে পারি, ZS। এবার ZS মানে কি, ZS মানে হলো, এটাকে একটা নাম দিই, হ্যাঁ, N দিলাম, তাহলে ZS মানে কি, ZN + NS। তাহলে Z থেকে N এর মান কত, A, N থেকে S এর মান কত, A, তাহলে A + A সমান কত, 2A, A প্লাস এর এর সমান কত, 2A। তাহলে আমি এখান থেকে এবার দেখো তো এই ফি' মানে কি, SP এর দ্বিগুণ না, তাহলে 2 * SP, তাহলে 2 * 2A সমান কত হলো, 4A। আচ্ছা, আমি আবার একটু বলি, কথাটা শুনো। তো আমরা জানি SP/PM = E, লিখলাম SP/PM সমান কত, E। তো এবার দেখো
এবার আমি কি করলাম, জানি ই এর মান কত, জানি 1, মানে ই এর মান 1 থাকার কারণে ফি এম এর সাথে ই গুণ করলে পি এম কে ফি এম। এবার আসি দেখো তো, আচ্ছা আমি এখানে 1 লিখে দিলাম, আরেকটা 1 লিখলাম। এবার দেখো এর একটা দেখতে কি আয়তক্ষেত্রের মতো না? এই দেখো যে এই যে ফি এম জেড একটা কি আয়তক্ষেত্রের মতো কিনা? তাহলে দেখো তো পি এম এবং জেড এস পরস্পর কি বিপরীত বাহু, বিপরীত বাহু পরস্পর সমান। তাহলে আমি পি এম এর পরিবর্তে কাকে বসালাম, জেড এস কে বসালাম। এবার জেড এস তৈরি হচ্ছে কি কি দ্বারা, জেড এন প্লাস এন এস। তো জেড এন এর মান কত এ, এন এস এর মান কত এ প্লাস এ সমান কত 2a। এবার আসি এই পি পি প্রাইম কি, পি পি প্রাইমটা হলো জেড, এই যে তোমার এসপি এর কত গুণ, এসপি এর দ্বিগুণ, এই যে 2 ইনটু এসপি। আর এসপি মান কত পাইছিলাম 2a, তো 2 ইনটু 2 এর সমান কত 4a। তাহলে দেখো একটু বুঝো, এখান থেকে একটা দূরত্ব কত 2a, আবার এখান থেকে একটা দূরত্ব কত 2a। বুঝতেছো কতটা? এই দুইটা মিলিত উপকেন্দ্রিক লম্ব, আর উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য কি হবে 4a। দৈর্ঘ্য কখনো না কি হবে না, নেগেটিভ হবে না, এই কারণে আমরা একটা মডুলাস চিহ্ন ইউজ করব। এবার এসে দেখো 7 নম্বর, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান মডুলাস অফ বা 4a মডুলাস। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য 4a। এ কখনো কি হবে না, নেগেটিভ হবে না। এ কখনো নেগেটিভ না হওয়ার কারণে আমরা কি লিখবো, মডুলাস চিহ্ন দিয়ে দিব। মনে থাকবে তো? কেউ যদি মনে করে যে না ভাই আমি 4a উভয়টাকে একসাথে মডুলাস চিহ্ন দিব, তাও হবে। কার যদি মন চায় না আমি এভাবে লিখবো না, মডুলাস অফ 4a লিখবো, তাও হবে। 4a মডুলাস দাও বা মডুলাস অফ 4a লেখা একই কথা। উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না, এই কারণে মডুলাস চিহ্ন ইউজ করতে হবে। কেউ যদি লেখো 4 লেখে শুধু এটাকে মডুলাস দিবা, কারণ এ তো 4 তো কোনো নেগেটিভ পজিটিভ না, 4 তো একটা 4 মান পজিটিভ মান, শুধু এখানে রেজাল্টটা পজিটিভ নেগেটিভ করে ফেলবে কি এ, মানে এর পাশে উভয় পাশে মডুলাস চিহ্ন দেওয়াটাই মূল বিষয়, মানে এটা যেন পজিটিভ থাকে। আর এখন যদি কেউ মনে করেন না আমি এর এর উভয় পাশে মডুলাস না দিই পুরোটার সামনে মডুলাস দিব, তাও হবে, একই কথা। মনে থাকবে তো? তাহলে আমরা এখান থেকে শিখলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি হবে 4a মডুলাস অফ 4a বা 4a মডুলাস একই জিনিস। তাহলে আমার আশা করি মনে হচ্ছে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার আসি দেখো, আমরা শিখবো উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। এটা একটা উপকেন্দ্রিক লম্ব, এইগুলো এই যে পাদবিন্দু, এগুলো উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু স্থানাঙ্কগুলো শিখবো। এখন দেখো তো, এখান থেকে হিসাব করো, এখান থেকে একটা দূরত্ব কত 2a, আর এখান থেকে একটা দূরত্ব কত a না। তাহলে দেখো শুরুতে বুজের মান বসালাম, পরে কুটির মান বসালাম a 2a। আবার এখানে বিন্দু কত, দেখো এখান থেকে একটা এর মান পজিটিভ -2a। তাহলে এবার দেখো আমরা এখানে লিখতে পারি, একটা মিনিট একটু দেখো, দেখো আরেকটা পয়েন্ট দিলাম, হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক দেখো, এই পাশেও এ আছে, এই পাশেও এ আছে, তাহলে লিখলাম এ। আর এখানে কি আছে 2a, এখানে আছে -2a, তো একসাথে লিখলে কি লিখতে পারি +-2a। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো এখানের মধ্যে ভাই কয়টা বুঝালাম, 5টা 6টা 7টা 8টা, এই 8টা আশা করি আমার মনে হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক কি হবে a, +-2a। কিভাবে লিখলাম, এখান থেকে একটা দূরত্ব হলো 2a, এখান থেকে একটা দূরত্ব 2a, বাট উপরের সাইডে বসা কারণে 2a টা পজিটিভ, এই পাশে বসা কারণে 2a টা নেগেটিভ। আর এখান থেকে একটা দূরত্ব a, এটা থেকে দূরত্ব a, তাহলে এখানে a, 2, এটা হলো a, -2, একসাথে লিখলে a, +-2a। আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা নেক্সট পয়েন্টে যাব। লাস্ট পয়েন্টটা আমাদের এখান থেকে উপকেন্দ্রিক y² = 4x, আমরা কিন্তু পড়তেছি y² = 4ax এর জন্য, y² = 4x এর জন্য। তো ভাই চিত্রটা আবার একটু মুছে দিতেছি, দেখো আমরা আবার চিত্রটা আঁকতেছি, মনোযোগ দিবা, দেখো একটু মনোযোগ দাও। আমরা এখন শিখব উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব, এখন উপকেন্দ্রিক দূরত্ব সংজ্ঞাটা কি একটু বলি, আগে একটু উপকেন্দ্রিক দূরত্ব সংজ্ঞাটা লিখি। উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব সংজ্ঞাটা হলো উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো
বিন্দুর দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলে। তাহলে কি লিখলাম? উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব কি বলা হয়? উপকেন্দ্রিক দূরত্ব বলে। একটু বিষয়টা আমি একটু ক্লিয়ার করে এখানে বলি, মনোযোগ দিয়ে শুনো। এই তো আমি উপবৃত্ত আঁকলাম। উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হতে পারে। এ এখানে হতে পারে, এ এটা হতে পারে। মনে করো এটাকে এস পি দিলাম, মনে করো এখানে বসালাম এস এম দিলাম, এখানে বসালাম এস এন দিলাম। এই এস পি বা এস এম বা এস এন এই সবগুলো কি উপকেন্দ্রিক দূরত্ব। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি একটা পরাবৃত্তের মধ্যে উপকেন্দ্রিক দূরত্ব কয়টা হতে পারে, তোমরা উত্তর কি দিবা? একটা পরাবৃত্ত যতগুলো বিন্দু দ্বারা গঠিত ততগুলো উপকেন্দ্রিক দূরত্ব হবে। কারণ উপকেন্দ্রিক দূরত্বের সংজ্ঞা বলতেছে উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলবো। তার মানে আমরা এই উপকেন্দ্র হতে যতগুলো বিন্দু থাকবে উপকেন্দ্র হতে ততগুলো বিন্দু দূরত্ব কি বলতে পারবো? উপকেন্দ্রিক দূরত্ব বলতে পারবো। তাহলে এসবি, এসএম, এসএন এদের প্রত্যেকটা কি বলতে পারবো? উপকেন্দ্রিক দূরত্ব বলতে পারবো। তাহলে এবার দেখো আমরা উপকেন্দ্রিক আমরা দূরত্বটা বের করব। উপকেন্দ্রিক দূরত্বটা আমরা এখন উপকেন্দ্রিক দূরত্ব বুঝলা তো? কি বুঝলাম? উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ, উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বটাকে আমরা কি বলবো? উপকেন্দ্রিক দূরত্ব বলবো। এবার দেখো আমরা উপকেন্দ্রিক একটা দূরত্ব বের করবো, খুবই ইজি ভাবে দেখো বুঝো। এইভাবে একটা কি আঁকলাম এ, তো এটাকে ধরলাম এস ধরলাম, আর এটাকে মনে করো এক্স কমা ওয়াই ধরলাম। তাহলে এই এখান থেকে এটাকে মনে করো এখানে একটা নিয়ামক রেখা মনে আছে তো, এটাকে ধরলাম ফি মনে করো, হ্যাঁ এখান থেকে এম, পি এম। তো এখন আমরা কি বলতে পারি? এসপি বাই ফি এম ইকুয়াল টু কি ই, এর মান আমরা কত জানি? 1 জানি। তাহলে এসপি সমান ফি এম, এই ফি এম এটাকে আমরা জেড ধরলাম, এটাকে এন ধরলাম। তাহলে দেখো এই এস থেকে ফি কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব। তো এখন এই আমরা এখন উপকেন্দ্রিক দূরত্বটা বের করবো কার কার জন্য? এক্স কমা ওয়াই বিন্দুর জন্য। তো এক্স কমা ওয়াই যখন বিন্দু বলবো তাহলে এখান থেকে একটা দূরত্ব কত? এক্স এর মান না, এটা কিন্তু এক্স। আর এখান থেকে একটা দূরত্ব কি ছিল? এ ছিল। এখন এখানে তোমার প্রশ্ন ভাই এখানে তো আপনি এ ধরছেন, এটা তো এ ধরতে পারেন না। এখন আমরা এই এখানে বিন্দুটাকে এখানে এক্স কমা ওয়াই ধরছি মানে হলো এখান থেকে এটাকে আমি ধরবো এক্স ধরবো। এখন আমরা এটাকে আর এ ধরবো না, এটাকে আমরা ধরবো কি এক্স ধরবো। এই যে এক্স কমা ওয়াই বিন্দু ধরলাম, তার মানে এখান থেকে এটাকে আমরা ধরলাম এক্স, আর এখান থেকে দূরত্বকে কি ধরলাম? এ ধরলাম। তাহলে পি এম এর পরিবর্তে কি বসাতে পারি? এই পি এম এর পরিবর্তে বিপরীত বাহুর পরস্পর সমান, তাহলে আমি বসাতে পারি কি জেড এস। আর জেড এস মানে কি? জেড এন প্লাস এন এস। আর জেড এন এর মান কত? এ, আর এন এস এর মান হলো এক্স, মানে এক্স প্লাস এ, এক্স প্লাস এ। তার মানে দেখো এসপি কি উপকেন্দ্রিক দূরত্ব না? কারণ উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে কি বলি? উপকেন্দ্রিক দূরত্ব বলি। তাহলে এসপি হলো উপকেন্দ্রিক দূরত্ব। এটা কার জন্য? এক্স কমা ওয়াই বিন্দুর জন্য। তাহলে দেখো একটু বুঝো, এটা মুছে ফেলি, হ্যাঁ এগুলো মুছে ফেলি। তাহলে এখানে 9 নম্বর পয়েন্টটা লিখি, এক্স কমা ওয়াই বিন্দু থেকে উপকেন্দ্রিক দূরত্ব কি বসাবো? এক্স প্লাস এ। আশা করি বুঝলাম। আমি আবার বলি, উপকেন্দ্রিক দূরত্ব বলতে বোঝানো হয় উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে উপকেন্দ্র বলে, উপকেন্দ্রিক দূরত্ব বলে। তাহলে আমরা এখান থেকে একটা বিন্দু ধরলাম পি, তো এসপি আমরা জানি এসপি পি এম সমান ই। তো এস থেকে পি এটা তো উপকেন্দ্র থেকে একটা বিন্দু দূরত্ব, তাহলে এটাকে আমরা উপকেন্দ্রিক দূরত্ব বলতে পারি। তো এসপি সমান পি এম, তো আমরা জানি বিপরীত বাহুর পরস্পর সমান, তো এই পি এম এর পরিবর্তে জেড এস বসাতে পারি। তো জেড এস কে লিখতে পারি জেড এন প্লাস এন এস। তো জেড থেকে এন এর মানকে ধরবো এ, আর এন থেকে এস থেকে ধরবো কি এক্স। তাহলে এটা হলো এক্স প্লাস এ। আশা করি ক্লিয়ার। ভাই তোমাদেরকে 9টা পয়েন্ট শিখালাম, ভেঙে ভেঙে বুঝালাম যে কিভাবে কিভাবে আসে। তারপর যদি তোমরা যদি না বুঝো তাহলে ভাইকে বলবা, ইনশাল্লাহ ভাই আবার বুঝাবো, কোনো প্যারা নাই। এবার একটা প্রশ্ন আসতে পারে তোমাদের যে ভাই আপনি তো পড়ালেন আজকে যে একটা পরাবৃত্ত বা প্যারাবোলার যখন শীর্ষবিন্দুটা যখন আপনার মূল বিন্দুতে থাকে তখন আপনি সমীকরণটা দাঁড়া করালেন y স্কয়ার ইকুয়াল টু 4ax। তো আমি কিভাবে বিশ্বাস করব আপনার এই কথাটা সঠিক? প্রশ্ন আসতে পারে না? কারণ তোমরা তো শুধুমাত্র বিশ্বাস করো কাকে? তোমাদের সেকেন্ড গার্ডিয়ানদেরকে। সেকেন্ড গার্ডিয়ান তো বুঝো, আচ্ছা বাকিটা ইতিহাস।
তোমরা কিন্তু এই যে কথাগুলো বললাম বিশ্বাস করতেছো না, বলতেছো কথাটা বলছে হয়তোবা হতেও পারে, কিন্তু ওই যে তোমাকে বলতো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার সব, তুমি আমার কলিজা, তুমি আমার বাবু পাখি সোনা পাখি, সব সব একসাথে একসাথে, তো ক্ষণিকের জন্য কি করো, বিশ্বাস করে ফেলো না? তো বিশ্বাস করার পরে 6 মাস পরে কি ব্রেকআপ, তখন বলে সে তো ভালো ছিল না, সে তো ছিল খারাপ, সে আমার সাথে টাইম পাস করছে, যত সব অপরাধ তখন তার থাকে, তখন কি ওটা ওটা বিশ্বাস করো তো নাকি? তো ওটা যেভাবে বিশ্বাস করো, এই আমার কথাটা একটু বিশ্বাস করো যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x কথাটা সঠিক, এটা মূল বিন্দু দিয়ে গমনকারী পরাবৃত্তের শীর্ষবিন্দু যখন মূল বিন্দুতে থাকবে তখন পরাবৃত্তের সমীকরণ হবে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x। যদিও আমার কথা তোমাদের বিশ্বাস হবে না, এখানে আমি এখন তোমাদেরকে প্রমাণ করে দিব যে আমার এই কথাটা কি সঠিক। কথা বুঝলা তো? ওকে। আর যারা তোমাদেরকে বলবে যে তো তাদের মানে তোমার ছাড়া সে বাঁচবে না, তো এরকম আমি যেমন প্রমাণ করে দিতেছি যে এই সঠিক সমীকরণটা এইভাবে এইভাবে আসবে, তো তাদেরকেও বলবা এভাবে প্রমাণ করে দেওয়ার জন্য জীবন দিয়ে যে আসলে সে তোমাদের ছাড়া বাঁচবে না। এবার আসি দেখো, তো আমরা এখন শিখবো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x এটা কিভাবে সঠিক হলো, এটা আমরা এখন তোমাকে প্রমাণ করে দেখাই দিব ইনশাআল্লাহ। আত্মবিশ্বাস আছে প্রমাণ করার জন্য, এবার আমরা প্রমাণ করবো। হ্যাঁ দেখো, এই হলো পরাবৃত্ত, এই পরাবৃত্ত, তো এখানে বিন্দু আমরা জানি উপকেন্দ্র স্থানাঙ্ক কত ছিল, a, 0, এখানে একটা বিন্দু ছিল x, y, আর এটা ছিল নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণটা ছিল x প্লাস a সমান 0। আমি কিন্তু এগুলো শিখালাম, নিয়ামক রেখার সমীকরণ যে লেখা আছে নিয়ামক রেখার সমীকরণ x প্লাস ইকুয়াল টু 0। তো আমরা জানি sp বাই pm সমান কি জানি, sp বাই pm সমান কি জানি, e। তাহলে এই sp বাই pm সমান e জানি, তো sp সমান কি জানি, শুধু pm, e মান তো 1। এবার sp মানে কি, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তো রুট ওভার x মাইনাস ওই যে ভুজদ্বয়ের অন্তর্বর্গ সমষ্টি প্লাস, আচ্ছা এগুলো একটু মুছে ফেলি, এখন এগুলো আমাদের কাজে লাগবে না। y মাইনাস 0 হোল স্কয়ার সমান, এবার আমরা pm মানে কি, x, y বিন্দু থেকে, এটা phi x, y বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কথা মনে আছে কিনা, ওই যে x কে সরাই x এর মান, y কে সরাই y এর মান, নিচে রুট ওভার x সহগ হোল স্কয়ার প্লাস কোটি সহগ হোল স্কয়ার, তো একটা মডুলাস চিহ্ন দিব, তাই এই x কে সরাই x এর মান বসালাম x প্লাস, এখানে তো আর কেউ না, এটা তো ধ্রুবক, এই বসালাম, নিচে x এর সহগ কত, রুট ওভার 1 স্কয়ার প্লাস y সহগ আছে নাই মানে 0 স্কয়ার। আমি আগের ক্লাসে কিন্তু এগুলো ডিটেইলসে বুঝালাম। এবার দেখো আমি কি করলাম, আবার লিখলাম x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান, নিচে তো রুট ওভার 1 স্কয়ার মানে 1 শুধু x প্লাস a, তাহলে এই ভাষা বর্গ করব, এই ভাষা বর্গ করব, তো বড় করলে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান x প্লাস a হোল স্কয়ার। তো আমরা y স্কয়ার করে এটাকে পাশে নিয়ে যাই, x প্লাস a হোল স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার। তো দেখো তো আমরা জানি কিনা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি 4ab। তো এখন a এর জায়গায় x, b এর জায়গায় a, তাহলে সূত্র কি 4ax। ভাই বুঝলা তো নাকি, প্রমাণ পাইছো তো ভাই, যে অথেন্টিক প্রমাণ পাইছো তো, এই যে y স্কয়ার ইকুয়াল টু 4ax প্রমাণ করে দিলাম, আশা করি ক্লিয়ার নাকি? ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে পরাবৃত্তটার মূল বিন্দু শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে থাকে, পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে থাকে, তখন আমাদের পরাবৃত্তের সমীকরণ কি হবে, y স্কয়ার ইকুয়াল টু 4ax, অথবা মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax। এবার আসি এটার নামই হলো, এটাকে বলা হয় পরাবৃত্তের আদর্শ সমীকরণ। কি বলা হয়, পরাবৃত্তের কি সমীকরণ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন যাকে বলে, পরাবৃত্তের আদর্শ সমীকরণ, মনে থাকবে তো? তাহলে এটা হলো কি মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ, অথবা এটাকে এভাবেও লিখতে পারি, অথবা পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে, পরাবৃত্তের শীর্ষবিন্দু কোন বিন্দুতে, পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে। তার মানে মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ বা পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে থাকলে পরাবৃত্তের সমীকরণ হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax, মনে থাকবে তো? ওকে, এবার আসি দেখো, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আপনার এই সমীকরণটাই y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই সমীকরণটাই
যদি পরাবৃত্তের শীর্ষবিন্দুতে পরাবৃত্তের মূল বিন্দুতে যদি না থাকতো, এটা শীর্ষবিন্দুটা যদি মূল বিন্দুতে না থেকে অন্য কোনো বিন্দুতে থাকতো, মনে করো এই হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখন মনে করো পরাবৃত্তটা এই জায়গায় আছে, এই জায়গায়, এখন এটা তার এখানে নাই, এখন এই জায়গায় থাকা মানে এখন এখানে, তাহলে এটা একটা তার একটা কি উপকেন্দ্র, তো উপকেন্দ্র এভাবে মনে করো, উপকেন্দ্র স্থানাঙ্কটা মনে করো কি আলফা কমা বিটা, কি আলফা কমা বিটা। আগে ছিল কোন জায়গায়, শীর্ষবিন্দুতে 0,0 তে ছিল, এই কারণে আমি বসালাম কি y = 4ax। এখন যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে না থেকে আলফা কমা বিটাতে থাকে, কোন বিন্দুতে থাকলো, পরাবৃত্তের শীর্ষবিন্দু আলফা কমা বিটা বিন্দুতে অবস্থিত হলে পরাবৃত্তের সমীকরণ কি হবে, দেখো হবে y মাইনাস, এটা কুটি জায়গা আছে না, y মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4ax মাইনাস আলফা, মনে থাকবে তো? আবার বলি, পরাবৃত্তের শীর্ষবিন্দু আলফা কমা বিটা যদি তোমার 0,0 তে না থাকে, যদি আলফা কমা বিটা তো হয়, তাহলে আবার এটা মনে রাখবা না, y এর সাথে আলফা না, y এর সাথে বিটা, অলওয়েজ x এর সাথে আলফা, তো y মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4ax মাইনাস আলফা। আশা করি ক্লিয়ার। এটা কখন বসাবো, যখন পরাবৃত্তের শীর্ষবিন্দু কোন বিন্দুতে থাকবে, মূল বিন্দুতে না থেকে আলফা বিটা মানে অন্য কোনো বিন্দুতে যখন থাকবে, তখন পরাবৃত্তের সমীকরণটা দেখতে এমন হবে। আশা করি বাইরে এই কথাগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসি, দেখো তোমাদের একটা মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যে পরাবৃত্ত চিত্রগুলো আঁকতেছেন, এই পরাবৃত্তটা শুধু যে এক্স অক্ষের পজিটিভ দিকে হাঁ করবে এমন তো কোনো কথা না, নেগেটিভ সাইডে তো হাঁ করতে পারে। মানে প্রশ্ন আসতে পারে যে ভাই যদি এরকম হয়, পরাবৃত্তটা এখন এক্স এর দিকে হাঁ না করে এই নেগেটিভ দিকে হাঁ করলো, মানে তোমার এক্স অক্ষ নেগেটিভ সাইডে হাঁ করলো, তখন পরাবৃত্তের সমীকরণটা কি রকম হবে? তখন পরাবৃত্তের সমীকরণটা হবে, আমি আগে বললাম এক্স অক্ষের দিকে হাঁ করবো মানে এক্স অক্ষের পাওয়ার 1, তা বসালাম 4ax, বাট এক্স অক্ষে কোন দিকে হাঁ করছে, নেগেটিভ সাইডে, তাহলে -4ax। বুঝলা তো? আগে প্রথম কথা হলো এক্স অক্ষের দিকে হাঁ করছে মানে এক্স এর পাওয়ার 1 হবে, 1 বসালাম, নেগেটিভ সাইডে হাঁ করছে এখানে মাইনাস। তো তোমাদের প্রশ্ন থাকে আমি নেগেটিভ সাইডের জন্য কি এরকম 9টা সূত্র মুখস্থ করব? না, নেগেটিভ সাইডের জন্য কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজনই নেই। আমরা পজিটিভ 9টা সূত্র দিয়ে নেগেটিভের ম্যাথগুলো সমাধান করব। কিভাবে করব? ওই যে বললাম বাইরের উপর বিশ্বাস রাখো, আর বাইরের উপর বিশ্বাস রাখলে যে তুমি অথেন্টিক জিনিস প্রমাণ পাবে এটা তো বুঝতেছো, একটু আগে প্রমাণ দেখালাম। তার মানে তুমি এতটুকু বিশ্বাস রাখো যে y = -4ax এর ম্যাথগুলো y² = +4ax এর ওই 9টা সূত্র দিয়ে সমাধান করব। বিশ্বাস রাখতে পারো, একটু বিশ্বাস রাখো, ম্যাথ করলে পরে বুঝবা, ইনশাআল্লাহ বুঝবা ম্যাথগুলো। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা পরাবৃত্তের আরেকটা বেসিক কথাবার্তা বলবো। তো তারপরেও যদি আজকে টোটাল সকল আলোচনার মধ্যে কোনো কিছু না বোঝার থাকে তো ভাইকে বলবা, ইনশাআল্লাহ আমি আবার বোঝাবো, কোনো প্রবলেম নাই।